আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। বাঙালিরা ভিন দেশ থেকে এসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো ওই দেশের অরিজিনাল মানুষদেরকে খেদায়ে দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নাই। এটা এই দেশের অংশ। বাঙালিরা হাজার বছর থেকে এই বদ্বীপে বাস করছে। অতএব এই পুরো বদ্বীপের এই পুরো রাষ্ট্রের আদিবাসী হচ্ছে বাঙালিরা। যারা ওইখানে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের বয়স এখানে 250 থেকে 400 বছর। তারা ত্রিপুরা থেকে আসছেন, কেউ মায়ানমার থেকে আসছেন, কেউ হচ্ছে কম্বোডিয়া থেকে আসছেন, কেউ হচ্ছে মঙ্গোলিয়ান ইনভেশন থেকে বাঁচার জন্য আসছেন এবং আপনারা নিরাপত্তা নিয়েছেন এখানে। অতএব 200-250 বছর থেকে যদি আপনারা মনে করেন আপনারা আদিবাসী হয়ে গেছেন এবং এই সকল জমির মালিকানা আপনাদেরকে বুঝাই দিতে হবে, আর এখানকার অরিজিনাল আদিবাসী যারা হাজার হাজার বছর থেকে এই দেশে আছে তারা জমির মালিকানা হতে পারে না, এটা কোনো ন্যায্য দাবি হতে পারে না। পাহাড়ে বিশৃঙ্খলা চলছে আপনারা জানেন, এবং একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামবাসী যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা যারা আছেন তারা মনে করেন যে তারা ওখানে আদিবাসী, অতএব ওখানে যারা জমি জমা আছে এই জমি জমার শতভাগ মালিকানা তাদের, এবং 97 সালের চুক্তি মোতাবেক বাঙালিরা যেখানে আছেন ওইখানে যেখানে থাকছেন তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে সকল জমি তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। আমি নীতিগতভাবে আমাদের পজিশন হচ্ছে আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। আমরা সকল পার্বত্য চট্টগ্রামবাসীকে বাংলাদেশি নাগরিক মনে করি। সকল নাগরিকের ব্যাপারে আমরা ন্যায় কমিশনের দাবি তুলেছি। ন্যায় কমিশন বাঙালি, অবাঙালি এবং সকল জাতিগোষ্ঠী, শুধু চাকমা না এবং চাকমার একাংশ না, মারমা, খাসিয়া, সাঁওতাল যারাই আছেন সকল জাতিগোষ্ঠীর বঞ্চনা ক্ষোভ নিয়ে কথা শোনা দরকার। তাদের দরদ দিয়ে তাদের যে বঞ্চনার জায়গাগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং যে কাজগুলো করা দরকার, যে আন্তঃসম্প্রদায় সম্পর্ক নষ্ট যেন না হয়, সেই কাজগুলো আমরা এই সরকার একটা কমিশনের মাধ্যমে করবে বলে আমরা দাবি করছি এবং আশা করছি। টিএসসিতে ছাত্ররা যে ত্রাণ তহবিলের টাকা উঠিয়েছে সেটা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের শুরুতেই টাকা পয়সা ত্রাণ সংগ্রহ না করলে ভালো হতো। এরা সবাই আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা, আমাদের প্রিয় অনুজ, যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি লম্বা সময় ধরে। অতএব আমরা মনে করি যে আমাদের ভালোবাসা আবেগের জায়গা যেমন আছে ছাত্রদের প্রতি, এবং এই ছাত্র সমাজের নেতৃত্বের প্রতি আমরা অনভিজ্ঞতার কারণে হয়ে থাকুক অথবা অন্য কোনো কারণ হয়ে থাকুক, যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা মনে করি যে সেটা আমাদের সংশোধন করিয়ে দেবার একটা দায় আছে, যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ত্রাণের দায়িত্ব, টাকা তোলার দায়িত্ব না নিলে ভালো হইতো, কারণ এটা একটা বড় দায়িত্ব। এটার হিসাব নিকাশ রক্ষা করবার একটা দায়িত্ব আছে। তারপরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে এটা ডিসপেন্স করা, এটা জায়গা মতো পৌঁছে দেওয়ার একটা বড় দায়িত্ব আছে। যেহেতু এটা একটা অসংগঠিত সংগঠন, এখানে কোনো অর্গানাইজড ফোর্স নাই, সেই ক্ষেত্রে এখানে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। তাই আমি এই নেতৃবৃন্দ যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব, ইমিডিয়েটলি টাকা পয়সা কি উঠেছে, কতটুকু আপনারা ইতিমধ্যে ব্যয় করেছেন বলে দাবি করেছেন। দু এক জায়গাতে দেখলাম যে শত শত স্বেচ্ছাসেবকরা এখান থেকে টাকা নিয়ে খাওয়া দাওয়া করেছেন, সেটা কত পরিমাণে, বাকি কত টাকা আছে, কোন কোন অ্যাকাউন্টে ছিল, এবং এই প্রত্যেকটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট গত যেদিন থেকে টাকা কালেকশন শুরু হয়েছে সেটা ব্যাংক থেকে প্রিন্ট আউট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন আপনাদের অডিটিংয়ের স্বার্থে, আপনাদের জবাবদিহিতার স্বার্থে। আর এটার মাধ্যমে আপনারা লেসন নেবেন। ভবিষ্যতে ত্রাণের কালেকশন করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোথাও যেন ত্রাণের অপচয় না হয়। আমরা যে ছবিগুলো দেখেছি এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই দুঃখজনক, এবং এটার একটা ব্যাখ্যা আপনাদের তরফ থেকে আসা দরকার। হিল ট্র্যাক্সের চাকরির অভিজ্ঞতায় শান্তি চুক্তির সাথে জান ইব্রাহিমের সাথে আমি একসাথে কাজ করেছি। আমরা যাদেরকে নিয়ে এসে শান্তি চুক্তি করলাম তারা বরাবরই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আসতেন। ওনাদেরকে সিকিউর করে বর্ডার থেকে এখানে এনে শান্তি চুক্তির জন্য বসাতে হতো, আবার ওনাদেরকে সেইভাবে বর্ডারের ওপার দিয়ে আসতে হতো। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের শান্তি চুক্তিটা নিয়ন্ত্রণ করেছিল কারা, এবং এই ঔপনিবেশিক বেসিক যে আমি বলবো ক্ষমতা ছিল, তারা কোনোদিনই চান নাই যে শান্তি চুক্তিটা সম্পূর্ণ এবং অল এনকম্পাসিং হয়, যার কারণে পাহাড়ি অনেকগুলি গোষ্ঠীকে বাদ দিয়ে এবং বাঙালি যারা ওখানে ছিল তাদেরকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করে, সম্পূর্ণভাবে বাদ দিয়ে এই চুক্তিটা করা হয়, যার কারণে কিন্তু এটা আজ পর্যন্ত
100% ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি এবং হবেও না। আমি আমার দুই বন্ধুর সাথে একদম সাথে সাথে একেবারে একমত। যেই চুক্তিটা ডিভাইসিভ, সেই চুক্তিটা কোনোদিন অল ইনকাম্পাসিং হতে পারে না। সো অল ইনকাম্পাসিং যদি না হয়, তাহলে এই চুক্তিটা বাঙালিদের কোনো অধিকারই দেয় নাই। 300, 400, 500, 1000 বছর যাবৎ তারা ওখানে ছিলেন, আছেন, কিন্তু ওনাদের কোনো জমি আর কেনার সক্ষমতা নাই, কোনো কাজকর্ম করার সক্ষমতা নাই। ওখানে কোনো সরকারি চাকরিতে ওনারা ঠিক মতো কাজ করতে পারবেন না, কেরানির চাকরি, পিয়নের চাকরি পর্যন্ত ওদেরকে ওরা করতে পারবেন না। একই দেশে দুই ধরনের নিয়ম কিন্তু চলতে পারে না, এবং এখানে সেটাই হয়েছে। এবং যার কারণে দেশের এই বারবার কিন্তু একই প্রবলেম চলে আসতেছে। এই যে আজকে আমরা বলছি বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, এইটা কিন্তু বৈষম্য বিরোধী বিরাট বড় একটা আন্দোলন ওখানেও হওয়া উচিত ছিল, কিন্তু বাঙালি সেটলার্স বা বাঙালি যারা, ওরা সেটলার্স বলে বা আমরা বলি যারা বাঙালি ভাষাভাষী, ওনাদেরকে কিন্তু এই গত 54 বছর, এই আপনার 97 সালে এটা এগ্রিমেন্টটা হলো, তারপরের থেকে তারা যে কি নির্যাতনের শিকার হয়েছে এটা আমরা দেখেছি। তাদেরকে আমরা গৃহবন্দী করে রেখেছি, তাদেরকে একটা বেড়াজালের মধ্যে, একটা ফেন্সিং এর মধ্যে আটকে রেখেছি। তারা বাজার করতে পারে না, তারা চাষাবাস করতে পারে নাই এত বছর। তারা কি নিপীড়ন করছে আমরা একজন বাঙালিরা বলেছি? আমাদের সো কল্ড এই যে ইন্টেলেকচুয়ালসরা যেখানে বসে বসে বড় লেকচার দেন এখন, ওনারা কি গিয়েছিলেন? একজন দুজনকে নিয়ে গিয়েছিলাম, হেলিকপ্টারে ঘুরিয়ে দেখিয়েছিলাম, মুখ বন্ধ হয়ে গেছে আসার পরে, একেবারে মুখ বন্ধ, চুপ। ওনারা একটা কথা পরে বলেন নাই, নাম বললাম না। আপনারা জানেন সবাই, আমার সাংবাদিক বন্ধুরা, এই এখন বাঙালিদেরও অধিকারের সময়। তারা হত্যা করেছে, বাঙালি করেছে, হত্যা করেছে, এটা পলিটিক্যাল হতে পারে, সেটাকে উস্কানি দিয়েছে কিন্তু আরেক পলিটিক্যাল লোক, যারা চাচ্ছে দেশটাকে এখন অস্থিতিশীল করতে, আমাদের নতুন নবীন সরকারকে কিভাবে আর বিব্রত করা যায় সেটা। এবং সাথে সাথে দেখেন এই একটা ছোট্ট একটা ঘরোয়া বা ছোট্ট একটা এটাকে ইনসিডেন্টকে তারা কত বড় ফ্লেয়ার আপ করেছে। এখন এটা ন্যাশনাল ইন্টারন্যাশনালের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের মিডিয়া আছেন, প্লিজ গো টু দ্য গ্রাউন্ড। এখানে বসে শোনা কথার মধ্যে যায়েন না। আপনাদের সবাই ওখানে, আপনাদের ওটা আছে, আপনাদের স্টাফরা আছে, ওনারা ওখান থেকে বলুক আপনাকে কি হয়েছে অ্যাকচুয়ালি। দেখেন আস্তে আস্তে কিন্তু সত্য কথা বেরিয়ে আসছে, এবং সত্য কথা বেরিয়ে আসবে। কমিশন হলে আরও অনেক কথা বেরিয়ে আসবে। আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের আমি বলব টোটাল ফেলিয়ার, আমাদের প্রশাসনের টোটাল ফেলিয়ার। এত দূর গড়াবে কেন? ওখানে সেনা ছাউনি আছে, ওখানে ডিসির অফিস আছে, ওখানে টিএনওর অফিস আছে, ওখানে চেয়ারম্যান আছে, সব কিছু আছে, কি নাই ওখানে? বাট পিপল ফেইলড। এই ফেলের দায় কার কার, তাদের সবাইকে নিতে হবে। বসে শুধু এখানে এয়ার কন্ডিশন রুমে বসে থাকলে চলবে না। লেট দেম টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দিস ইনসিডেন্ট অলসো। জবাবদিহিতা করতে হবে, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করাইতে হবে, না হলে পরে। আমি আর বেশি কথা বলতে চাই না, ধন্যবাদ। আর কথা বলুন। এই যে আমাদের পাহাড়ি বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, এরা যে হিউম্যান বিইং, তারা যে কষ্টে আছে, ওই কষ্টগুলো আসলে তারা কখনো দেখে নাই। যেমন ধরেন তাদের চিকিৎসার ব্যাপার, এই যে 2500 ফিট উঁচুতে ওই পাহাড় পার হয়ে গিয়ে যে বাড়িগুলো, ওখান থেকে একজন লোক অসুস্থ হলে, কারো স্ট্রোক করলে, কারো কিডনি ডিজিজ হলে, ডায়রিয়া হলে, তাকে কীভাবে রাঙামাটি নিয়ে আসবে? এটা কি ইম্পসিবল? এরকম ওখানে হাসপাতাল থাকবে না। ওখানে একটা রাবেতার হাসপাতাল ছিল মাত্র, আমাদের যে ক্যাম্প ছিল তার পাশে। আমি ডাক্তার হিসেবে ছিলাম, টুকটাক চিকিৎসা আমরা করতাম। তাদের শিক্ষার অবস্থাটা ছিল খুবই করুণ, তাদেরও কিছু লিমিটেশন ছিল। লিমিটেশনটা থাকবে, যারা পশ্চাৎপদ থাকে তাদের অনেক স্টিগমা থাকে, প্রিজুডিস থাকে। এই প্রিজুডিস স্টিগমা ভাঙানোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকারের। সেইটা আমরা ভাঙাতে পারি নাই, যে কারণে আমাদেরকে ওখানে মিলিটারি ম্যানদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই ইনসার্জেন্সি যেটা হয়েছে, কাউন্টার ইনসার্জেন্সি হয়েছে, এই জিনিসগুলো আমরা কেন এটা আমরা ভোগ করবো? এই জন্য ভোগ করেছে যে তাদের যেটা প্রাপ্য, কেন একটা পার্টিকুলার জায়গায় আমাদের এই ভাইয়েরা থাকবেন। আমরা যদি ওই হিল ট্র্যাক্সে যেতে পারি, আমাদের লোক যদি ওখানে থাকতে পারে, তারা কেন দিনাজপুরে থাকবে না? তারা কেন সাতক্ষীরায় থাকবে না? এই জিনিসগুলো এমনিকে তো থাকে, আমাদের ক্ষেত্রে থাকে না। এই দায় দায়িত্বটা তো সরকারের, আমাদের। আমরা সেটা নিতে পারি নাই, সরকার সেখানে ব্যর্থ, রাষ্ট্র ব্যর্থ। কাজে আজকে যে অশান্ত পরিবেশ, এটাকে শান্ত করার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের। ইতিমধ্যেই পরামর্শ এসেছে যে ওখানে যথাযথ হোক, একটা
তদন্ত হোক, তদন্তের মাধ্যমে যারা দোষী, প্রকৃতি দোষী, সে যে ধরনেরই হোক না কেন, এবং বেরিয়ে আসবে। এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যে চিন্তাটা করেন, এখন আমি আপনার চোখের দিক তাকিয়ে বলতে পারবো যে আপনি কী চিন্তা করছেন, সেখানে কারা দোষী কারা দোষী না, এটা বাইর করা কোনো কষ্টের বিষয় না। এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে এখন 144 ধারা চলছে রাঙামাটি এবং খাগড়াছড়িতে, যখন এইগুলো উঠে যাবে আমরা সেখানে যাব, এই ব্যক্তিদের সাথে কথা বলবো, এবং আমরা এই আহত যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের কাছে যাব ইনশাল্লাহ আমাদের এই পার্টির পক্ষ থেকে। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা, আমরা যখনই ডাকি আপনারা আসেন, আপনাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো সাধারণ মানুষের কাছে চলে যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি। প্রশ্ন থাকলে আমাদের যুগ্ম সদস্যদের প্রশ্নোত্তর